একটা গর্ভবতী মায়ের বাচ্চা ডেলিভারি হওয়া বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে, এই ডেলিভারি হওয়ার পর থেকে 6 সপ্তাহ বা 42 দিন, এই সময়ের মধ্যে যদি ফোঁটায় ফোঁটায় রক্ত আসে, এটা স্বাভাবিক। হালকা দলা দলা রক্ত আসা, এটা স্বাভাবিক। কিন্তু বা যোনিপথ দিয়ে, ভ্যাজানাল ক্যানেল দিয়ে অবিরত রক্ত ঝরছে, এটা অস্বাভাবিক। সাধারণত যোনিপথ দিয়ে 500 মিলি বা তার বেশি যদি রক্তপাত হয়, এখন স্যানিটারি ন্যাপকিন বা টিস্যুতে যদি ব্লিডিংটা দেখা যায়, এটাকে আমরা পরিমাপ কিভাবে করবো? আদৌ কি সম্ভব পরিমাপ করা? কখনোই সম্ভব না। বা আপনি আইডিয়াও করতে পারবেন না যে কতটুকু ব্লাড গেছে বা এতটুকু ব্লাড গেছে এটা আসলে 500 মিলি পরিমাণ কিনা, এটা কিন্তু মেজারমেন্ট করা সম্ভব না। তাহলে কিভাবে মেজার করতে হবে? মেজারটা এইভাবে করতে হয়, সারা দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যখন ইনভলিউশন সাব ইনভলিউশন চলে, এই সময়ে যদি স্যানিটারি ন্যাপকিন যদি 5 থেকে 6 বার পরিবর্তন করতে হয় এবং এইখানে যদি তাজা রক্ত আসে বা ক্লটিং ব্লাড আসে, সেটাকে বলা হয় পিপিএইচ, পোস্ট পার্টাম হ্যামোরেজ। এই যে ফোটায় ফোটায় ব্লাড আসে, এটার কারণ হচ্ছে জরায়ুর কন্ট্রাকশন। মানে দেখবেন যে যখন বাচ্চাটা পেটের মধ্যে থাকে, পেটটা অনেক বড় থাকে, আবার যখন ডেলিভারি হয়ে যায় পেটটা অনেক ছোট হয়ে যায়। তার মানে কি? জরায়ুটা কন্ট্রাকশন করে, মানে পূর্বের অবস্থানে ফিরে যায়। এই জরায়ুর পাশাপাশি যদি নর্মাল ডেলিভারি হয়, ভ্যাজাইনাল ক্যানেলে 3rd ফিঙ্গার পজিটিভ হয়, হ্যাঁ 3 ফিঙ্গার পজিটিভ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে নর্মাল ডেলিভারি বা সার্ভিক্সের মুখ যদি ওপেন থাকে, নর্মাল ডেলিভারি হয়ে যায়, বাচ্চার কন্ডিশন যদি ভালো থাকে, পজিশন ভালো থাকে। ওই যে ভ্যাজাইনাল ক্যানেল ইনভলিউশন এবং সাব ইনভলিউশন হওয়া, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ভ্যাজাইনাল ক্যানেলটা প্রসারিত হয়ে যাওয়া এবং এই যে মোটামুটি 34 থেকে 42 সপ্তাহের মধ্যে আবারও ঠিক পূর্বের অবস্থায় ফিরে যাওয়া, ইনভলিউশন হয়ে যাওয়া, এই যে কন্ডিশন গুলো, এগুলো কিন্তু মায়েদের বা বোনেদের শরীরের মধ্যে যে অক্সিটোসিন নামক একজন হরমোন আছে, এই হরমোন কিন্তু এটা নিয়ন্ত্রণ করে। এই হরমোনটা এই বিষয়টা কিন্তু নিয়ন্ত্রণ করে। এই অক্সিটোসিন হরমোনের মিউজিক্যালি কিছু কাজ আছে। মিউজিক্যালি কাজ বলতে এটা একটু বুঝতে হবে গুরুত্বের সাথে, কারণ এইটা অনেক সময় ভুল হয়ে যায়। ভুলটা কি? যে সমস্ত মা বা বোনের বা যে সমস্ত মেয়েদের এই অক্সিটোসিন নামক হরমোন কম থাকে, যে পরিমাণ থাকার কথা সে পরিমাণ থাকে না, সেই মায়েদের বা সেই বোনেদের বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে সন্তান মায়ের বুকের দুধ পায় না। কারণ এই অক্সিটোসিন হরমোন মায়ের বুকের দুধ সিক্রেশনে সহযোগিতা করে। এই অক্সিটোসিন হরমোন যার শরীরে কম আছে, তার জরায়ু কন্ট্রাকশন হয় না, মানে ভ্রূণ যেটা আছে সেটাকে প্রেসার ক্রিয়েট করতে পারে না, বা বাচ্চাটাকে প্রেসার ক্রিয়েট করে কি করতে পারে না, ভ্যাজানাল ক্যানেল দিয়ে বের করতে পারে না, মানে প্রসবটা স্বাভাবিকভাবে হয় না। আরেকটা হচ্ছে ইনভলিউশন এবং সাব ইনভলিউশন। সেটা হচ্ছে বিশেষ করে ভ্যাজানাল ক্যানেলকে প্রসারিত করে দেওয়া, আবার এই 40 দিন বা 42 দিনের মধ্যে সেম পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। এই যে মোটামুটি 4 ধরনের কাজ, এটা কিন্তু আমাদের মায়েদের বা বোনেদের এই অক্সিটোসিন নামক হরমোনের কাজ। এই হরমোন কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে। এখন বিষয়টা ছিল এটা যে এই ইনভলিউশন বা সাব ইনভলিউশন পিরিয়ডে যখন সাধারণত এই যোনিপথ দিয়ে পার ডেতে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 বার টিস্যু বা স্যানিটারি ন্যাপকিন চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে এবং সেখানে তাজা রক্ত দেখা যাচ্ছে বা তাজা রক্তের প্রবাহ দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটাকে পিপিএইচ ধরে ট্রিটমেন্ট করতে হবে। 40 থেকে 42 দিন পর্যন্ত স্বাভাবিকভাবে ফোটায় ফোটায় ব্লাড আসতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। এটা বন্ধ করার জন্য আদার্স কোনো ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই। কি কারণে সাধারণত গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও জরায়ু দিয়ে বা ভ্যাজানাল ক্যানেল দিয়ে ব্লাড আসে? সম্পূর্ণভাবে গর্ভফুল বের না হওয়া, অর্থাৎ প্লাসেন্টা প্রিভিয়া উইথ প্লাসেন্টাল অ্যাক্রেটা বলা হয়। গর্ভফুলটা 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি বের না হয়, অথবা গর্ভফুলের কিছু অংশ ভেতরে আটকে আছে, সেই ক্ষেত্রে ব্লাড আসতে পারে। প্লাসেন্টা প্রিভিয়া, বাচ্চার মাথা যেখানে থাকার কথা, বাচ্চার মাথা সাধারণত সার্ভিক্সের মুখে এসে থাকার কথা, কিন্তু বাচ্চার মাথা না এসে গর্ভফুলটা এসে আছে,
এটাকে বলা হয় প্লাসেন্টা প্রিভিয়া। এই প্লাসেন্টা প্রিভিয়ার কেস যদি কোনো মায়ের থাকে তাহলে তাকে সিজারিয়ান সেকশনের প্রিপারেশন নিতে বলা হয়। এই প্লাসেন্টা প্রিভিয়া থাকলে সাধারণত ভ্যাজানাল ক্যানাল দিয়ে ব্লাড আসতে পারে। জরায়ু শক্ত না হওয়া পর্যন্ত গর্ভফুলের স্থান হতে রক্তক্ষরণ, অর্থাৎ যেখান থেকে গর্ভফুলটা আসে সেই জায়গাটা থেকে যদি কি হয়, সাধারণত জরায়ুটা যদি কন্ট্রাকশন না করে, মানে সংকুচিত না হয়ে যায়, প্রোল্যাপস হয়ে আছে, প্রসারিত হয়ে আছে, সেই ক্ষেত্রে ব্লাড আসতে পারে। যমজ বাচ্চা প্রসব করলে, যদি যমজ বাচ্চা কেউ প্রসব করে সেই ক্ষেত্রে তার ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। জরায়ু অতিরিক্ত পরিমাণে প্রসারিত হওয়া, অর্থাৎ খুব বেশি পরিমাণে জরায়ুর লেয়ারটা বড় হয়ে যাওয়া, বা বাচ্চা সাধারণত তুলনামূলকভাবে বেশি ওজন নিয়ে জন্মগ্রহণ করে। মূত্রথলি পূর্ণ থাকতো, অর্থাৎ ইউরিনারি যে ব্লাডার আছে মূত্রথলিটা যদি ফিল আপ থাকে সেই ক্ষেত্রে হতে পারে। এটা সাধারণত ইউটিআই থেকে হয়। জরায়ুতে যদি প্রিভিয়াস কোনো টিউমারের হিস্টোরি থাকে, মানে পূর্বের যদি কোনো ইতিহাস থাকে জরায়ুতে যদি টিউমারের, সেক্ষেত্রে হতে পারে। আর মায়ের বয়স 45 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব, শেষ বয়স, সেই সময় তো কনসিভ করছে, তাদের পিপিএইচ বা পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। পিপিএইচ ট্রিটমেন্ট কি? বাচ্চাকে মায়ের বুকের দুধ চুষতে দিতে হবে যাতে জরায়ুর সংকোচন বৃদ্ধি পায়। বাচ্চা মায়ের বুকের দুধ যদি না পায় তাহলে কি বুঝলেন যে অক্সিটোসিন নামক যে হরমোনটা আছে এটা মায়ের শরীরে পর্যাপ্ত না। যে পরিমাণ অক্সিটোসিন হরমোন তার বডিতে থাকার কথা সে পরিমাণ অক্সিটোসিন হরমোন তার শরীরে নাই। না থাকার কারণে বাচ্চা মায়ের বুকের দুধ পাচ্ছে না। যত বেশি বাচ্চা মায়ের বুকের দুধ পাবে বুঝতে হবে যে মায়ের শরীরে অক্সিটোসিন নামক হরমোনের পর্যাপ্ত উপস্থিতি আছে এবং জরায়ু কন্ট্রাকশন হচ্ছে, ইনভলিউশন হবে, সাব ইনভলিউশন হবে। এই হলো বিষয়। তাহলে মায়ের বুকের দুধ যাতে বাচ্চা পায় সেই ব্যবস্থা করতে হবে। যদি কোনো কারণে বাচ্চা জন্মের পরে মায়ের বুকের দুধ না পায় তাহলে কি করবেন? কালোজিরা এবং কিশমিশ এই দুইটা জিনিস তাকে খাওয়াবেন। এখানে কালোজিরা ভর্তা তাকে খাওয়াতে পারেন। ঝোল খাবার দিতে হবে, ঝোল জাতীয় খাবার খাবে, কালোজিরা কিশমিশ এই টাইপের খাবারগুলো খাবে। এর পাশাপাশি মাছ মাংস দুধ ডিমের মধ্যে সব থেকে মায়ের বুকের দুধ সিক্রেশন করতে সহযোগিতা করে আমিষ জাতীয় খাবার, সেটা হচ্ছে মাছ। যার যেটুকু সামর্থ্য আছে মাছ খাওয়াতে হবে বেশি বেশি। এটা মায়ের বুকের দুধ সিক্রেশন করতে এবং অক্সিটোসিন হরমোনকে উজ্জীবিত করতে সহযোগিতা করে। হচ্ছে যে না, কিছু ঔষধ দিলে হয়তো বাচ্চা মায়ের বুকের দুধ পাবে।